অপেক্ষার প্রহর গুনতে গুনতে আর মাত্র কয়েকদিন পরে চলে আসছে আমাদের সবার অনেক পছন্দের পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। এই কোরবানির ঈদে গরুর মাংসের সাথে চালের রুটি না হলে একেবারেই চলে না। কিন্তু আমাদের মধ্যে অনেক রাঁধুনিরা আছেন যারা সহজভাবে চালের রুটিটা তৈরি করতে পারেন না। তাদের জন্য হচ্ছে আজকে আমার এই ভিডিওটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে এখানে আমি একটা কড়াইয়ে দিয়েছি 1.5 বাটি পরিমাণ পানি, তারপর দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, স্বাদ মতো লবণ। আপনারা যে বাটি কিংবা কাপে করে গুঁড়ি দিবেন চেষ্টা করবেন তার 1.5 বাটি কিংবা 1.5 কাপ পানি দেওয়ার জন্য। এতে করে আটাটা ধরতে কিন্তু একদম সহজ হবে এবং পারফেক্টভাবে পানির পরিমাণটা হয়ে যাবে। সব কিছু দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। পানিগুলা যখন ভালো করে বলক উঠে এসেছে সে পর্যায়ে এখানে আমি চালের গুঁড়াগুলা দিয়ে দিয়েছি। এখানে আমি 1 বাটি চালের গুঁড়া দিয়েছি, তার জন্য আমি সে বাটি করে 1.5 বাটি পানি দিয়েছি। এভাবে যখন আপনারা আটাটা ধরবেন তখন রুটিটা অনেক বেশি সুন্দর হবে। রুটির আটাটা যদি আপনার পারফেক্টলি হয় তখন দেখবেন রুটিটাও অনেক সুন্দর হবে এবং দীর্ঘ সময় ধরে নরম থাকবে। সয়াবিন তেল দেওয়ার কারণ হচ্ছে আর ওটা একদম সফট হবে এবং রুটিটা অনেকক্ষণ সময় ধরে নরম থাকবে। গুঁড়ি দেওয়ার পরে কিন্তু চুলার আগুনটা একেবারে মিডিয়াম লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে, আটাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। তা আমার আটাটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতখানি সফট হয়েছে এবং চুলার মধ্যেই কিন্তু প্রায় মনে হয় এটা আমি অনেকখানি মথে নিয়েছি, এরকম দেখাচ্ছে। এখন চুলা থেকে নামানোর পর আমি এগুলাকে কিছুক্ষণ রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি এগুলাকে অনেকক্ষণ সময় ধরে মথে নিচ্ছি। এই রুটির আটাটাকে যত বেশি মথে নেওয়া যায় রুটিটা তত বেশি সুন্দর হবে। রুটি বেলার সময় তখন আর এটা ফেটে যাবে না। একটা সময় কিন্তু এই চালের রুটি অনেক বেশি খাওয়া হতো, সব সময় বানানো হতো। এখন কিন্তু তেমন একটা বানানো হয় না। সবার বাসায় কিন্তু প্রতিদিন সকালে নাস্তা হয়ে গেছে এখন আটা রুটি। শহরে কিংবা গ্রামে একই রকম একটা অবস্থা। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে আটাগুলো ভালো করে মথে নেওয়ার পরে রুটি তৈরি করার জন্য ভাগ ভাগ করে নিচ্ছি। অর্থাৎ রুটির সাইজটা কতটুকু হবে সেই অনুযায়ী। তো এখন এই যে একটা পাটা নিয়েছি, আমি এই পাটার মধ্যে আজকে রুটিটা তৈরি করব। আর রুটি তৈরি করার সময় যদি এরকম ভারী কোনো একটা কিছুর মধ্যে তৈরি করা হয় তখন সেটা নড়ছড় হয় না আর রুটিটাও সুন্দর হয়। উপরে এখন আমি কিছুটা গুঁড়ি ছিটিয়ে দিয়েছি। এবার গুঁড়ি ছিটিয়ে দিলে তখন আর বেলনের সাথে আটাটা লেগে যায় না, রুটিগুলো খুবই সুন্দরভাবে বেলে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটা রুটি প্রথমে আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রুটিটা ঘুরতেছে আর আমি বেলতেছি, কোনো কষ্ট হচ্ছে না। খুবই সুন্দরভাবে সবগুলা রুটি আমি এভাবে বেলে নিয়েছি। স্পেশালভাবে কোরবানির ঈদ আসলে এই চালের গুঁড়াটা তৈরি করা হয় রুটি খাওয়ার জন্য। কোরবানির মাংসের সাথে যদি চালের রুটি না হয় তাহলে এটা কোনোভাবে আসলে ভালো লাগে না। কেমন জানি একটা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা খেয়ে আসছি চালের রুটিটা এতটা বেশি মজার হয় কোরবানির ঈদে, অর্থাৎ গরুর মাংসের সাথে অন্য কোনো রুটি কিংবা অন্য কোনো পিঠা এতটা বেশি মজা হয় না। যদি আমরা সারা বছর চিতই পিঠা খাই সেটা আমাদের অনেক বেশি পছন্দের, সেটাও কিন্তু গরুর মাংসের সাথে অতটা বেশি ভালো লাগে না যতটা বেশি এই চালের রুটির সাথে ভালো লাগে। চেষ্টা করবেন রুটিগুলাই বেলার সময় যেন একটু পাতলা হয়, এতে করে মাংসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আমি সবগুলা রুটি বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরে আরেকটা রুটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে বেলুন দিয়ে রুটি বেলতে এতটা বেশি ভালো লাগে। আর বিশেষ করে যারা নতুন আছেন তারা একটুখানি গুঁড়ি বাড়িয়ে দিবেন। গুঁড়ি বাড়িয়ে দিলে তখন যার কারণে হচ্ছে বেলুনের সাথে আর যে বা পিঁড়ি বলেন কিংবা পাটা বলেন এগুলোর সাথে আর আটাটা লেগে যাবে না, রুটিটা খুবই সুন্দরভাবে ঘুরতে থাকবে আর বেলাটা হয়ে যাবে, হাত দিয়ে ধরাও লাগবে না। সবগুলো রুটি আমি এভাবে বেলে নিয়েছি আর বেলে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিগুলো আসলে কেমন পাতলা হয়েছে। প্রত্যেকটা রুটি একই সাইজের হয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। একটা সময় দেখা গেছে আমি নিজেও এত সুন্দর করে রুটি বেলতে পারতাম না। সময়ের সাথে সাথে আমরা আসলে অনেকে অনেক কিছু শিখে যাই নিজেদের প্রয়োজনেই। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো রুটি কিন্তু একই সাইজের হয়েছে, অর্থাৎ সমানে পাতলা হয়েছে আর একেবারে গোলের যে সাইজটা সেটাও কিন্তু সমান হয়েছে।
এখন আমি এগুলাকে একটু ভাজি করে নিব আর সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। প্রথমে একটা তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। সেই অবস্থায় যখন রুটিটা দিবেন তখন চুলার জালটা কিন্তু একেবারে মানে মিডিয়ামে রাখতে হবে। এতে করে রুটিটা আর পুড়ে যাবে না এবং খুবই সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যাবে সবগুলো রুটি। আর এই রুটিগুলা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এভাবে কিন্তু আমি সবগুলা রুটি ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে এগুলাকে গরম গরম একটার সাথে একটা যখন রেখে দিবেন তখন এই রুটিগুলা নরম নরম হবে। আবার খুব বেশি গরম একটার পর একটা রাখতে যাবে না, তখন এগুলা কিন্তু মানে গায়ের যে একটা ভাপ আছে বাষ্প আছে যার কারণে হচ্ছে পানি পানি হয়ে সবগুলো একেবারে আবার সিদ্ধ টাইপের আঠা টাইপের হয়ে যাবে। তো একটু মোটামুটি কুসুম গরম থাকা অবস্থায় একটার সাথে একটা একটার উপর একটা রেখে দিলে তখন রুটিগুলো অনেক বেশি সুন্দর এবং নরম থাকবে অনেকক্ষণ ধরে। তো আমি একটা মাটির পাত্রে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন রুটিগুলো এতটা সুন্দর এবং সফট হয়েছে, হাতে নিলে আপনারা আসলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটা নিয়ে দেখে দিচ্ছি। দু হাত ধরে মানে এরকম ধরার পরও কিন্তু রুটিটা অনেক বেশি সুন্দর ছিল। আর ছেঁড়াটা দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে এবং নরম হয়েছে। শুধু মাংস না, মাংস ছাড়াও কিন্তু যে কোনো ভাজি দিয়ে খেতে এই রুটিটা অনেক বেশি মজার হয়। তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপনারা একটা শেয়ারের মাধ্যমে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।